নমস্কার, আমি সিদ্ধার্থ ইন্সপায়ারিং সিট চ্যানেলে। আজ আমরা দেখব কেরল ভ্রমণের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা দেখিয়েছি উড়োজাহাজে কলকাতা থেকে কেরলে আসার ঘটনা। আজ কোচি শহর এবং আশেপাশের বিবিধ দ্রষ্টব্য ঘুরে দেখব। আসুন দিনের শুরুর চা পান পর্ব দিয়ে আজকের বেড়ানোর গল্প শুরু করি। প্যাকেটটা এভাবেও যে চা দেওয়া যায় এটাও একটা দেখার মতো। আমাদের হোটেল আন্না রেসিডেন্সির শুধু রুম নয়, আশপাশের করিডোরগুলো, ব্যালকনি সমস্ত কিছুই একদম ঝাঁ চকচকে, ব্র্যান্ড নিউ। তো এই করিডোরের এদিক ওদিক পায়চারি করতে করতে চা পান পর্ব শেষ হলো। এবার আমরা গোছগাছ করে নিয়ে বেড়ানোর প্রস্তুতি নেব। অনেকটা গুছিয়ে নিয়েছি, প্রায় 9টা বাজে। এবার আজকে আমরা কোচিতে আমাদের ডে ট্যুর শুরু করব। মোটামুটি 9:45 নাগাদ শুরু হলো আমাদের শুভযাত্রা। এই হচ্ছে কোচি শহর, রোদ ঝলমলে দিন, কিন্তু দেখুন চারপাশটা কি সুন্দর লাগছে। আর রাস্তায় আসার সময় চোখে পড়লো এলিভেটেড করিডোর দিয়ে মেট্রো যাচ্ছে, 4টি কামরার মেট্রো, ছোট্ট ছোট্ট মেট্রোগুলো। ওয়েদার এখন যথেষ্ট কমফোর্টেবল। সেই গতকাল এসে যে অনুভূতি হচ্ছিল সেই অনুভূতি কিন্তু নেই। বেশ আরামদায়ক একটা ওয়েদার রয়েছে, তো আমরা খুব উপভোগ করছি। এখন আমরা এসেছি ব্রেকফাস্টের জন্য, আর এই হচ্ছে আমরা যে হোটেলে ব্রেকফাস্ট করব। এক কাজ করেন, 4টে ফিশ কারি নিয়ে নেন, আর পরোটা নিয়ে নেন, তারপর দেখেন কেমন হয়। আর টক দই দিয়ে দিচ্ছে, মস্ত হবে। এই হচ্ছে আমাদের খাবার সার্ভ করা হচ্ছে। তাই আমাদের পরোটা এসে গেছে, ফিশ কারি, পেল্লাই ফিশের সাইজ, জানি না কি মাছ দিয়ে বানানো। কিন্তু কাকু কিরকম খাবার, কিরকম টেস্ট? কিসের কিসের ছবি? হ্যাঁ হ্যাঁ, ফিশ কারির ছবি তুলেছি। তোমরা তো খেতে ব্যস্ত, আর আমি তো ছবি তুলি। ছবি তোলাটাই বেশি হয়ে যায়, খাওয়াটা হচ্ছে না। দেখলে কি স্যাক্রিফাইস। এই হচ্ছে ব্রেকফাস্টটা জবরদস্ত হলো। মানে এটা একটু আমাদের এক্সপেকটেশনের বাইরেই। আমরা একটু ভয় ভয় ছিলাম যে এখানে কি খাবার পাবো কি পাবো না, কেমন খেতে হবে, কিন্তু দেখলাম যে এখানে কিন্তু ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট অত্যন্ত ভালো। বিউটিফুল টেস্ট, মাছের সাইজ তো পেল্লায়, পরোটা একদম নরম যেরকম হওয়া উচিত। আর সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে দই, টক দই অত্যন্ত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানেও একজন বনগাঁ থেকে আগত কর্মীর খোঁজ পেলাম, তো উনি স্পষ্ট বাংলা ভাষায় আমাদের বুঝিয়ে দিলেন যে কোন ধরনের মেনু এখানে নিলে আমাদের খেতে ভালো লাগবে। সেই অনুযায়ী মেনু নিলাম, খাওয়া হয়ে গেছে। এবারে কোচির সাইট সিইং। এদিকে ঘড়ির কাঁটা কিন্তু দেখতে দেখতে প্রায় 11:30 বেজে গেছে। আজকের বিশেষ দ্রষ্টব্য ফোর্ট কোচি, সেখানে আমরা এখনো পর্যন্ত যেতে পারিনি। এখন পেট ঠান্ডা, মন একদম চাঙ্গা। তো আশা করব যে আমাদের ফোর্ট কোচি যাওয়া খুব এনজয়েবল হবে। আমাদের প্রথম সাইট সিইং শুরু হলো, আর প্রথমেই একটু সামান্য ঝটকা। এই জন্য এখানে যে একটি প্যালেস রয়েছে, প্যালেসের দরজা বন্ধ। এবারে স্থানীয় লোকজন বললেন যে হাঁটা পথে সামান্য একটু দূরে গেলেই সিনাগগ। তো আমরা সিনাগগ দেখতে যাচ্ছি এখন। ম্যাটেচেরি কোচিন, জায়গাটার নামও দেখা যাচ্ছে, ম্যাটেচেরি কোচিন। এই প্যালেসটারও নাম ম্যাটেচেরি প্যালেস, যেটা বন্ধ। আর এখানে একটা বোটিং জেটি রয়েছে। সিনাগগ নিয়ে বলতে গেলে আরব সাগরের তীরে মালাবার উপকূলে অবস্থিত এই প্রাচীন বন্দর শহর অর্থাৎ কোচির ইতিহাসের দিকে একবার ফিরে তাকানো যাক। পর্তুগিজ নাবিক পেদ্রো আলভারেজ ক্যাব্রাল 1500 খ্রিস্টাব্দে ভারতের মাটিতে প্রথম ইউরোপীয় বসতি স্থাপন করেন এই শহরে। প্যারাডাইসি সিনাগগটি 1568 সালে নির্মিত।
এটি কমনওয়েলথ অফ নেশনসের মধ্যে প্রাচীনতম সক্রিয় সিনাগগ হিসেবে পরিচিত। এটি এখনও কেরলের ছোট্ট ইহুদি সম্প্রদায়ের জন্য একটি পূজার স্থান হিসেবে ব্যবহৃত হয়। সিনাগগটি যাবার পথে দুদিকে চোখে পড়বে অনেক দোকান পসরা, ভারী সুন্দর করে সাজানো, আর সিনাগগটিতে অনেক মূল্যবান নিদর্শন সংরক্ষিত আছে। প্রাচীন তাম্রলিপিতে খোদিত হিব্রু লিপি আর একটি সোনার তোরা মুকুট এবং অন্যান্য বহু ঐতিহাসিক নিদর্শন রয়েছে, যা এখানে বসবাসকারী ইহুদি সম্প্রদায়ের ধর্মীয় ও সাংস্কৃতিক উত্তরাধিকারকে তুলে ধরে। এই রাস্তাটাই সোজা আমাদের নিয়ে যাচ্ছে সিনাগগে। দেখুন দুপাশটা কেমন সুন্দর সাজানো, দোকান ঘর দিয়ে। দেখুন কেরালার কিরকম সব টি শার্ট গুলো রয়েছে। খুব অবাক লাগে যে একই দেশের মধ্যে এত বৈচিত্র্য। কি হলো, যাওয়া হবে তো? চলো চলো চলো। অবশেষে আমরা সেই সিনাগগটি দেখতে পেলাম, কিন্তু এই ঐতিহাসিক নিদর্শনটি কোনো কারণে আজকে বন্ধ ছিল। প্যারাডাইস সিনাগগ যাবার এই রাস্তাটা কিন্তু একেবারে মনোমুগ্ধকর, কিন্তু এখানে যে জিনিসপত্রগুলো পাওয়া যাচ্ছে দাম কিন্তু বেশ বেশি, এটুকুও বলে রাখা দরকার। আমরা একই ধরনের সুভেনির অন্যান্য জায়গা থেকে কালেক্ট করেছি, সেখানে কিন্তু প্রায় অর্ধেক দামে এইগুলি পাওয়া যাচ্ছে। আমরা যাচ্ছি এখন যে গন্তব্যের দিকে, সেটাকে বলছে কোচি টুরিস্ট বোটিং সেন্টার। মাটানচেরি প্যালেস টুরিস্ট বোটিং সেন্টার কোচির ঐতিহাসিক মাটানচেরি প্যালেসের কাছে অবস্থিত। যারা কোচির আশেপাশের অঞ্চলের মনোরম ব্যাকওয়াটার এবং জলপথগুলি অন্বেষণ করতে চান, তাদের জন্য এই বোটিং সেন্টারটি একটি অনবদ্য আকর্ষণ। এখানে নৌকা ভ্রমণের মাধ্যমে আশেপাশের দ্বীপ ও জলপথের সৌন্দর্য দেখতে পারেন। প্রায় 1টা বাজে, আমরা এসেছি ফোর্ট কোচি বিচে। তো এখানে ড্রাইভার সাহেবকে জিজ্ঞেস করতে জানা গেল যে এখানে কিন্তু কোনো দুর্গ নেই। ফোর্ট বলতে আমরা যেটা বুঝি, এখানে সেরকম কোনো দুর্গ নেই। এই জায়গাটাকেই বলে ফোর্ট কোচি, এবং তার এই বিচটা ছোটখাটো, কিন্তু জাহাজ আসছে। কোচি তো বন্দর শহর বলেই আমরা জানি, মানে আমার যেটুকু ধারণা। তো এখানে দেখা যাচ্ছে জাহাজ আসছে, আর এই জায়গাটা কিন্তু একদম আনলাইক আদার প্লেসেস। সুন্দর সামুদ্রিক হাওয়া, প্রাণ একদম জুড়িয়ে যাচ্ছে। আমরা সবাই নেমেছি, তাজা শ্বাস বুক ভরে একবারে নির্মল বাতাস নিচ্ছি। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। এই দেখুন, এই আমার পিছন দিকে সমুদ্রের ঢেউ, ফোর্ট কোচি বিচ। আর এই বিচে কিন্তু নোটিশ দেওয়া রয়েছে, এখানে নামা যাবে না, এখানে সুইমিং অ্যালাউড নয়। আসুন এই জায়গাটা একটু ঘুরে দেখাই। এটা হচ্ছে একেবারে ফোর্ট কোচির লাগোয়া, সব বিভিন্ন দোকান পসরা, মেরিন ড্রাইভও বলা যেতে পারে। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর গোছানো। ফোর্ট কোচি বিচ থেকে বেরিয়ে একেবারে ঠিক 1.5 মিনিটের মধ্যে আমরা চলে এলাম সেন্ট ফ্রান্সিস সিএসআই চার্চ, ফোর্ট কোচি, ডায়াসিস অফ কোচিন, ফরমারলি নর্থ কেরালা ডায়াসিস। তো ভারী সুন্দর একটি পুরনো চার্চ। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই মনুমেন্টটিকে সংরক্ষণ করছেন, এই চার্চটি সংরক্ষণ করছেন। এই ভারী সুন্দর সাজানো গোছানো ছিমছাম চার্চটি কেরালার অন্যতম প্রাচীনতম চার্চ। সেন্ট ফ্রান্সিস চার্চের গায়ে একটি কেরালিয়ান দোকানদারের সঙ্গে দেখা হয়ে গেল। বিভিন্ন মেমেন্টো রয়েছে, 60 টাকা থেকে শুরু 220 টাকা। কিছু মেমেন্টো কালেক্ট করে নিচ্ছি। হ্যাঁ, গিফট। আমরা এখন যে জায়গাটা এসেছি তার মুখ্য দ্রষ্টব্য হচ্ছে চাইনিজ ফিশিং নেট। তো এই ধরনের মাছ ধরার জাল কোথাও পাওয়া যায় না। ফিশিং নেটগুলো দেখা যাচ্ছে, দেখুন কিরকম জলের উপরে দাঁড়িয়ে আছে। पतला मलाई वाला मोटा।
বাইরে প্রবল রোদ্দুর, তার মধ্যেই আমাদের চোখের সামনে দেখা যাচ্ছে সান্টা ক্রুজ চার্চ। বাইরে প্রচন্ড গরম, কিন্তু ঠান্ডা হাওয়া টানা বয়ে চলেছে। আমরা এখন এসে গেছি মেরিন ড্রাইভে। মেরিন ড্রাইভের ঠিক পাশেই রয়েছে হোটেল অন্নপূর্ণা ভেজ হোটেল। আমরা ঠিক করলাম যে এই ভেজ হোটেলেই আমরা লাঞ্চ করব। 3:30তে লাঞ্চ। একটা কথা বলতেই হবে যে একেবারে সাউথ ইন্ডিয়া এসে সাউথ ইন্ডিয়ান ধোসা, বিভিন্ন ধরনের চাটনি আচার যেগুলো দিয়েছে সেগুলো দিয়ে খেতে খারাপ লাগছে না। আমি মশলা ধোসা চেয়েছিলাম, আমার কপালে প্লেন ধোসা পড়েছে। কে অর্ডার দিয়েছিল জানি না, তো লাস্ট আমি নিলাম। কিন্তু আমার এই চাটনিগুলো একটাও ভালো লাগছে না, আলু দিয়ে একটু খাচ্ছি। আর এই চা চেয়েছি, চা দিয়ে খাবো। অনেকটা বড় ধোসা, খেয়ে শেষ করতে পারছি না। এটা ট্র্যাডিশনাল ওদের একটা থালি, এটা মিল বললো। সবার আগে এই জলটা দেখুন, এই জলটা লাল জল, এটা কি মেশায় যায় না, কিন্তু জলটা গরম, খেতে টেস্টি জলটা। ওরা বলে যেটা আয়ুর্বেদিক ওয়াটার, বেশ ভালো। আর এদের এখানে অনেকগুলো ভেজ আইটেম দিয়েছে। এটা ওদের ট্র্যাডিশনাল ফুড। এটা একটা ভেজ, এইটা একটা ভেজ, এটা ভেজ। এইগুলো হচ্ছে চাটনি, কোনো চাটনি হবে হয়তো। আর এটা গুড় দিয়ে তৈরি, এটা গুড় দিয়ে, এখানেও চাটনি দিয়েছে। এটা দই, এটা মিষ্টি। এর থেকেও বেশি আইটেম থাকে আমি যতটুকু শুনেছি, কিন্তু এটা আনলিমিটেড, যতবার খুশি নেওয়া যায়। টেস্ট কিন্তু ভালো। দেখুন, আমি পরের বার চাইলাম, পরের বার এটা আমাকে বোধহয় লঙ্কা না পরে কিছুটি যায় না, লঙ্কাই দিয়েছে, বেশ ভালো টেস্ট করে। এটা আমার খুব একটা ভালো লাগেনি, কিন্তু এইগুলো বেশ ভালো খেতে। আর খাবার নিয়মটাও আছে, এটা আমি দেখেছিলাম। এগুলো পুরো পাঁপড় ভেঙে ভাতের সাথে সবকিছু মিক্সড করে নাকি খেতে হয়, নিয়ে খেতে হয়। কোয়াইট গুড, টেস্ট খুব ভালো। আমার খাবারে ছিল 2টো বড়া আর 2টো তরকারি আলাদা আলাদা। আর এখানে যেই জল আছে ওটা একটু লাগছে লাল রঙের, লাগছে একটুখানি একটা আয়ুর্বেদিক বা গরম করিয়েছে এটাকে। লাঞ্চের পরেই আমরা এই এবড়ো খেবড়ো ছোট্ট একটা পথ পেরিয়ে চলে এলাম মেরিন ড্রাইভে কোচির ফেমাস ব্যাকওয়াটার বোটিংয়ের এক্সপেরিয়েন্স নেওয়ার জন্য। আমাদের সবার পক্ষ থেকে বোটওয়ালাদের সঙ্গে রীতিমতো দরকচকচে শুরু করে দিয়েছিল দিব্যেন্দু। घंटा क्या पूरा ये बच्चा को लेके 12 आदमी बच्चा का नहीं लगेगा। কখনো বোটের রেলিং, কখনো মাঝি মল্লার হাত, কখনো বা বোটের গা ধরে বেশ কঠিন সিঁড়িপথ বেয়ে আমরা অবশেষে উঠলাম বোটে। এবং বোটে ওঠার পরেই আবিষ্কার করলাম সেই অনির্বচনীয় সৌন্দর্য। আমরা এখন মেরিন ড্রাইভে এসেছি। মেরিন ড্রাইভে এসে আমরা এখন এই বোটে চলেছি। এটা বোটিং হচ্ছে, মানে লঞ্চ টাইপের। 1 ঘন্টা নাকি ডিউরেশন। ঘোরাবে, এই জাস্ট স্টার্ট হলো, পুরোটা নাকি ঘোরাবে। দেখি কেমন লাগে। এর অভিজ্ঞতাটা কিন্তু বেশ আকর্ষণীয়, একটা অন্যরকম অভিজ্ঞতা। ये आपका विलिंगटन आइलैंड है, ये पूरा विलिंगटन आइलैंड। ये तो आर्टिफिशियल आइलैंड है, ये पूरा 800 एकड़ आर्टिफिशियल आइलैंड। यहाँ से प्रॉपर्टी भी तो ये तो इंजीनियर था, उन्होंने खुद बनाया था 1921 में। काफी साल पुराना का बात है, पुराना का। ये ना आपका टैंकर, ऑयल टैंकर अभी कंपनी को ऑयल अनलोड कर रहे हैं। यहाँ पर लोडिंग होते हैं, लोडिंग। हाँ, दोनों टैंकर है, लोडिंग अनलोडिंग। वो बाजू में दिख रहा ना नेवी वाला, वो का वारशिप का वार दिख रहा ना, दैट क्रेन, वो आपका कोचिन शिप का क्रेन है। वहाँ पे शिप बनाते हैं, रिपेयरिंग होते हैं, वहाँ पे होते हैं। पूरे कोचिन शिप यार्ड है। ये ना आपका ड्रेजर
पे ड्रेजिंग करने के लिए लोग यहाँ पे आया था। डीसे का ड्रेजर कॉर्पोरेशन ऑफ इंडिया, उनका शिप है, ड्रेजर है। हाँ ये दिख रहा ना। ओके, कोचिन रिफाइनरी एट अंबरमगल डायरेक्ट ये लोग अनलोड कर रहे हैं, वहाँ पे लोडिंग कर रहे हैं। वहाँ जाके डीजल पेट्रोल पट्टिका तो सब बनाते हैं। पैलेस, कोलकाता पैलेस डच पीपल ने बनाया था। डच पीपल ने उन्होंने बनाया था। डच पीपल ने बनाया था। डच पीपल পিছনে যেটা ওটা হচ্ছে ওই ওয়েটার মাপার মেশিন। এই হচ্ছে মেরিন ড্রাইভ, বাঁদিকে বিস্তৃত ব্যাকওয়াটার, একেবারে চোখ ঝলসানো সূর্যের আলো, তার উপরে আমরা বোট সাফারি করে এলাম। খুব ভালো এনজয় করলাম। কোচিতে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট যে আমরা মানে আমাদেরই খারাপ লাগছে, আমরা বাংলায় থেকে আমাদের খারাপ লাগছে আমরা কত ভালো সিটিতে এলাম। প্রায় 6:20 বাজে আমরা এসে পৌঁছেছি লুলু গ্রুপ ইন্টারন্যাশনাল, একটা বিশাল শপিং মলের সামনে। দুর্দান্ত ঝাঁ চকচকে মলটা ঘুরবো, এটাও এখানকার একটা টুরিস্ট স্পটের মতোই হয়ে গেছে। মা এখনো পুরোপুরি এনার্জি ধরে রেখেছে এবং বেশ ভালোই ঘুরছে। আর বাকিরাও সব এক এক করে কষ্ট করে আসছে। রাজা আসছে, অলিভিয়ার মা মানে আমাদের কাকিমা সবাই আসছে, তার নিচে কিন্টু, তারপরে আমাদের কাকু দীপ, বাবিন, আর এক কাকু, একদম পুরো টিম। এখন আমরা যাচ্ছি লুলু শপিং মল। কমপ্লেক্সটা একবার দেখুন কত বড় আর কি সুন্দর আলো দিয়ে সাজানো। হ্যাঁ শপিং মলের ভেতরে যেহেতু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি প্রহিবিটেড ছিল, তাই সেগুলো আমি তুলিনি, কিন্তু মলের বাইরের যে বিনোদনের ব্যবস্থা সেটা একদম চুটিয়ে উপভোগ করছি। লুলু মার্কেট থেকে আমরা বেরোলাম তখন প্রায় 8টা বাজে, আর তারপরে আবার হোটেল আন্না রেসিডেন্সিতে চলে এসেছি। আর এখন ডিনারের জন্য যাব। এটা আমাদের কেরালা শহরের দ্বিতীয় দিন, যদিও গতকাল যখন রাত্রি এসেছিলাম তাকে আর দিন বলা যায় না। আর এইখানে এসে একটা দিনে কতগুলো ব্যাপার কিন্তু না বললেই নয়। প্রথমত হচ্ছে কেরালিয়ান, এখানকার মানুষগুলি, এরা কিন্তু দেখুন স্বভাব চরিত্র অনেকটাই বাঙালিদের মতো, ভারী মিশুকে। আপনি একটা প্রশ্ন করুন, আপনার কাছে 100 রকম উত্তর আসবে, খুব ডিটেলিং করে। আর এদের এই ভাঙা ভাঙা বাংলা, হিন্দি, বাংলা বলতে পারছে না, হিন্দি, ইংরাজি এবং মালায়ালিয়াম ভাষা, এই সমস্ত কিছু মিশ্রণে মোটামুটি বুঝিয়ে দিচ্ছে যে কি বলতে চাইছে। তো সে একটা অদ্ভুত ধরনের কমিউনিকেশন, দোকানদারি হোক বা কোনো গাড়ির ড্রাইভারই হোক, ট্রাভেল এজেন্ট হোক। আর সামান্য কারণে এরা কিন্তু হাসি ঠাট্টা করে নিজেদের মধ্যে, যেটা খুব ইন্টারেস্টিং, খুব আনন্দ করে এরা রয়েছে। আর রাস্তা একদম পরিষ্কার, রাস্তা কিন্তু কোথাও ভাঙা চোখে পড়লো না। মোস্ট ইন্টারেস্টিং যেটা লাগে যে রাস্তায় কুকুর নেই, পথ কুকুর, যেটা একটা প্রায় উপদ্রবের পর্যায়ে কলকাতায় রয়েছে। সরি টু সে, অনেক ডগ লাভার থাকে, তাদের খারাপও লাগে, কিন্তু কোনো পথ কুকুর যে রাস্তার ধারে চোখে প্রায় পড়লো না। হকার নেই রাস্তার দুপাশে, যেখানে ফুটপাত আছে ফুটপাত সম্পূর্ণ হাঁটার উপযুক্ত।
তো এই জিনিসগুলো কেরালার খুব ভালো লাগছে আমাদের। আমাদের কালকে সফর হচ্ছে, এখান থেকে আমরা যাব মুন্নার, আর রাস্তায় অনেক কিছু দেখার আছে। তো এখন আমরা এখানে ডিনার করতে যাচ্ছি। ডিনারটা যেখানে আছি আমরা তো আন্না রেসিডেন্সি, এখানে কিন্তু খাবার ব্যবস্থা নেই, ডিনারটা পাশে আর এক জায়গায় করতে হয়। এখানে অবশ্য রুম সার্ভিস আছে, বললে রুমেও খাবার দিয়ে যায় পাশের কোনো হোটেল থেকে, তো আমরা সেখানে যাব না। আমরা একটু দূরে একটি ফুললি ভেজ ডিনার করার জায়গা খুঁজে পাওয়া গেছে, সেখানেই যাব। চলুন ডিনার করা যাক। তাহলে রোজই বিরিয়ানি আসছে তোর? নাথিং বাট বিরিয়ানি? বাহ, কিছু কিছু খাবার আমরা খাই আর বলি স্বাদে গন্ধে অতুলনীয়, এটা অনেকটা সেরকম। একটু বলছে বিরিয়ানি চাল দিয়ে বানানো, কিন্তু এরকম বিরিয়ানি কলকাতায় পাওয়া যাবে না। এটা ভালো খারাপ নয়, এটা ঠিক নিজের মতোই, ঝাল ঝাল, রংটা হলুদ, আর বাকি কিছু বোঝা যাচ্ছে না। কি ভয়ঙ্কর বিস্বাদ। আজ কিন্তু আমি ভীষণ ক্লান্ত, তাই আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী পর্বে অর্থাৎ কেরালা ভ্রমণের তৃতীয় পর্বে ফিরে আসছি আথিরাপল্লী জলপ্রপাত সহ আরও নানা রকম অনির্বচনীয় দ্রষ্টব্যে বেড়ানোর গল্প নিয়ে। সবাই খুব ভালো থাকুন, বেড়ানোর মধ্যে থাকুন। ধন্যবাদ, নমস্কার।